আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং মার্কিন সাম্রাজ্যের পতন শুরু হলো কিনা এটা বাইরে থেকে যতটা না এই প্রশ্নটা করা হচ্ছে তার চেয়ে অনেক বেশি প্রশ্নটা করা হচ্ছে আমেরিকার ভিতর থেকেই। আমেরিকার মধ্যেই এটা নিয়ে এখন ব্যাপক পরিমাণে বিতর্ক শুরু হয়েছে। অনেকে তো এটা বলেই ফেলেছেন যে ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন সাম্রাজ্যের পতন শুরু। এমনকি এটাকে বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে তারা প্রমাণ করারও চেষ্টা করছেন যে হ্যাঁ, মার্কিন সাম্রাজ্যের পতনের শুরু। যুদ্ধবিরতি হয়েছে, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা যুদ্ধবিরতি যেই দিন স্বাক্ষর করার কথা ছিল তার আগেই তারা যুদ্ধবিরতিটা স্বাক্ষর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এবং ইরানের রাষ্ট্রপতি তারা ভিন্ন ভিন্ন জায়গায় বসে একই চুক্তিতে স্বাক্ষর করেছেন গত পরশুদিন রাতে। যদিও চুক্তিটা আজকে শুক্রবার স্বাক্ষর করার কথা ছিল, কিন্তু শুক্রবার চুক্তিটা স্বাক্ষর হয়নি, অর্থাৎ তার আগেই চুক্তিটা তারা স্বাক্ষর করেছেন। যদিও এই তড়িঘড়ি করে স্বাক্ষর করার পেছনে মূল কারণ কি সেটা তারা উল্লেখ করেন নাই, কিন্তু ধারণা করা হচ্ছে যে এই চুক্তিতে বিভিন্ন ধরনের নাশকতা বা স্যাবোটাজ হতে পারে। চিন্তা করেই তারা এটাকে সামনে নিয়ে আসছেন। কোত্থেকে, কোন দেশ থেকে এটা হতে পারে এই প্রশ্ন হয়তোবা আপনাদের কাছে থাকবে, কিন্তু সেই দেশ বা কোন জায়গা থেকে হতে পারে সেটা হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি উল্লেখ নাই করলাম। কিন্তু এই চুক্তি স্বাক্ষরের পরপরই ইসরায়েল থেকে ব্যাপক পরিমাণে এটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে, মার্কিন প্রশাসনকে, এমনকি ট্রাম্পকে তুলোধুনো করার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি ট্রাম্পকে যথেষ্ট পরিমাণে তার সাপোর্টে দাঁড়িয়েছেন, তাকে গার্ড দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং বলেছেন যে ইসরায়েলের মতো একটা ক্ষুদ্র দেশ যার জনসংখ্যা হচ্ছে অল্প কিছু জনসংখ্যা, মোটামুটি মানে 10 বিলিয়নও না, সেরকম একটা দেশের জন্য তার নিরাপত্তার জন্য সে যদি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা মিত্র শক্তিকে সমালোচনা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য যা করেছে সেটাকে যদি অস্বীকার করে, তাহলে তার নিরাপত্তার দায়িত্ব নিজের নেওয়া দরকার এবং সে নিজের নিরাপত্তা যে নিজে নিশ্চিত করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত। এবং আমেরিকার পক্ষ থেকে এটাও স্পষ্টভাবে হচ্ছে সমালোচনা করা হয়েছে যে এই ইসরায়েল, তুমি যে কোনো সময় তোমার উপরে যদি হচ্ছে কোনো ধরনের হচ্ছে একটা মানে হয়, কি বলে, হুমকি আসে বা কোনো রিস্ক আসে, তুমি সেখানে শুধুমাত্র মানুষ হত্যা করে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছো, এটা তো হয় না। মানে আমেরিকা ইসরায়েলকে বোঝাচ্ছে যে মানুষ হত্যা করে নিজের নিরাপত্তা নিশ্চিত করা যায় না। তো আমেরিকা কি করে এটা একটা প্রশ্ন, কিন্তু তারপরেও যাই হোক, এই যে বিষয়গুলো সামনে আসছে, এমনকি ইসরায়েলের দুই মন্ত্রী, বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী এবং ইসরায়েলের অর্থমন্ত্রী, এরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে যেভাবে সমালোচনা করেছে এবং এই যুদ্ধবিরতি মানবে না, এই যুদ্ধবিরতি মানার কোনো মানেই হয় না, এটা আসলে ট্রাম্পের পক্ষ থেকে, মার্কিনীদের পক্ষ থেকে ইসরায়েলকে ইসরায়েলের সাথে বেইমানি, এই ধরনের কথাবার্তা যে তারা নিয়ে আসছে, এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রে যথেষ্ট পরিমাণে এখন সমালোচনা আছে। প্রশ্ন হচ্ছে, ইসরায়েল আমেরিকা কি শত্রুতে পরিণত হচ্ছে? উত্তর, খুব সহজে হচ্ছে না। আমেরিকা ইসরায়েলকে ছেড়ে যাচ্ছে? খুব সহজে যাচ্ছে না। ট্রাম্প নেতানিয়াহুকে মানে নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ হচ্ছে না। তাহলে কি হচ্ছে? প্রশ্নটা তো এখানে, তাই না? সেই উত্তরই আসছি। তবে তার আগে শুধুমাত্র এতটুকু বলি যে ইরান আমেরিকা যে যুদ্ধবিরতি হয়েছে সেখানে লেবাননের যে চুক্তিটা, লেবাননের যে বিষয়টা 1 নম্বরে নিয়ে আসা হয়েছে ইরানের কারণে। ইরান এটা নিয়ে বিড়াবিড়ি করছে যে এটা একেবারে শর্তের শেষে না রেখে এটা শর্তের 1 নম্বরে রাখতে হবে, সেটাও রেখেছে আমেরিকা। কিন্তু লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজকে সকালে লেবাননে আক্রমণ করে কমপক্ষে, জাস্ট আজকে সকালে লেবাননে আক্রমণ করে কমপক্ষে 10 জন মানুষকে হত্যা করেছে ইসরায়েল এবং বহু মানুষকে আহত করেছে। তার এই আক্রমণের তীব্রতা বাড়ছে। আমেরিকা কি ইসরায়েলকে থামাবে? মনে হচ্ছে না ইসরায়েলকে থামাবে। এবং যদি ইসরায়েলে আবার আক্রমণ হয় কোনো জায়গা থেকে, তাহলে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়াবে, এটাও ঠিক আছে। মানে তারা তাদের জায়গাগুলোতে ঠিক আছে। ইরান কি করবে? ইরান কি এই যুদ্ধবিরতি থেকে পুরোপুরি সরে আসবে?
ইরান যুদ্ধবিরতি থেকে পুরোপুরি সরে আসবে না। ইরানের হাতে এখন এই যে হরমুজ প্রণালীর পরে আরেকটা অস্ত্র হচ্ছে ইরানের পরমাণু চুক্তি। ইরানের এই যে ধরে রাখা অর্থগুলো, এগুলো ছাড়া শুরু করেছে আমেরিকা, কিছু কিছু ছাড়ছে, কারণ এটা চুক্তির শর্তের অংশ যে কিছু কিছু অর্থ ছাড়তে হবে। ইরানও কিছু কিছু ছাড় দিবে, এটা নিয়ে আলোচনা হবে, মানে এই পরমাণু বিষয় নিয়ে আলোচনা হবে। 60 দিন আলোচনা হবে, 60 দিনে যদি কোনো সমাধান না হয় এটাকে বাড়াবে। ট্রাম্পের কথা হচ্ছে যে আমি ইরান যদি আমারে খুশি রাখে আমি হচ্ছে 60 দিন কোনো বিষয় না, আরো বাড়াবো, সমস্যা নেই। কারণ এর আগের চুক্তি মানে 2015 সালে ওবামার সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে আসতে তাদের সময় লেগেছিল 2 বছর। সুতরাং 60 দিন এটা কোনো ব্যাপার না। এখানে চুক্তিতে আসবে কিনা ইরান, ট্রাম্প নিজে বলেছে যে ইরানের যারা হচ্ছে এই আলোচনার টেবিলে বসছে তারা অনেক স্মার্ট, তারা অনেক পড়ালেখা করে, তারা অনেক অভিজ্ঞ, তাদের সাথে আলোচনা করা এতটা সহজ না, এরকম অনেকগুলো বিষয় আছে। যা হোক, যেই আলোচনাটা মূলত ছিল যে এত কিছুর পরেও যে ভাই সরোয়ার ভাই আপনি তো বলছেন যে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক স্থির হচ্ছে না, ইসরায়েল আবার আক্রমণ করলে আমেরিকা হেল্প করবে, ইসরায়েলের উপর আক্রমণ হলে আমেরিকা হেল্প করবে, ইসরায়েলের নির্বাচনে আমেরিকা সাপোর্ট দিবে, তাহলে আজকে আপনার হেডলাইনটা এটা কেন? হেডলাইনটা এটা কারণ হচ্ছে সাম্রাজ্য পতনের ইঙ্গিতগুলো কি কি। সাম্রাজ্য, যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্য পতনের দিকটা দেখি, ব্রিটিশ সাম্রাজ্য যুদ্ধের মাধ্যমে পতন হয়েছিল, কিন্তু সেই যুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্য যে হেরে গেছে বা বিশাল বিশ্বযুদ্ধের কারণে হয় নাই। অনেকগুলো কারণ নিয়ে আসা সম্ভব ব্রিটিশ সাম্রাজ্যের পতনের, কিন্তু সেই কারণগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণ ছিল সুয়েজ খাল নিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে যে ব্রিটিশরা পরাজিত হয়েছিল, সেটাই ছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতনের একেবারে মূল কারণগুলোর একটি। কিভাবে হয়েছিল বা আমেরিকার এই যুদ্ধটা কেন তার সাম্রাজ্যের পতনের শুরু মনে হচ্ছে? এর আগে আরো অনেক ইউরোপের অনেক বড় বড় সাম্রাজ্য এরকম ছোট ছোট যুদ্ধে হেরে যাওয়ার মাধ্যমে হচ্ছে। এখন ছোট যুদ্ধে হেরে গেলে সাম্রাজ্য পতন কেন হয়? বড় যুদ্ধে হালে তো হয়, যেমন ধরেন অটোমান সাম্রাজ্য বিশাল একবার প্রথম বিশ্বযুদ্ধে ব্যাপক পরিমাণের যুদ্ধে হেরে তারপরে হচ্ছে সাম্রাজ্যের পতন হয়েছিল। কিন্তু আসলে অটোমান সাম্রাজ্যের পতন শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধে হারার মাধ্যমে না। প্রথম বিশ্বযুদ্ধের মোটামুটি ধরেন কয়েক দশক আগে অটোমানরা বলকানে যে হারা শুরু হয়েছিল, বলকান অঞ্চলে ছোট ছোট যুদ্ধের মাধ্যমে যে তাদের হারা শুরু, সেখান থেকে। কারণ কি? ছোট যুদ্ধে যখন এই পরাশক্তিরা হারে এবং সেই হারের সময়ে যদি পরাশক্তির 3টা জায়গায় ধাক্কা লাগে, তাহলে সেই পরাশক্তির বা সেই সাম্রাজ্যের পতন শুরু হয়। সেই 3টা জায়গা কি? একটা হচ্ছে ওই ছোট যুদ্ধের সময় যদি এটা স্পষ্ট হয় যে এই পরাশক্তির মিত্র রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াচ্ছে না, এবং মিত্র রাষ্ট্রগুলো তার পাশে না দাঁড়ানোর কারণে সে তার চেয়ে দুর্বল, তার চেয়ে ছোট কোনো পাওয়ারের কাছে কৌশলগতভাবে হেরে যাচ্ছে, এটা যদি নিশ্চিত হয়। 1, 2 হচ্ছে এটা যখন নিশ্চিত হবে তখন সে তার মিত্রদেরকে আক্রমণ করা শুরু করবে। মানে আক্রমণ বলতে হচ্ছে ইসের মাধ্যমে না, কি বলে, অস্ত্রের আক্রমণ না, সে মিত্রদেরকে ডিপ্লোম্যাটিক আক্রমণ শুরু করবে। বিভিন্ন জায়গায় মিত্রদেরকে ঠেকানোর চেষ্টা করবে। কেন চেষ্টা করবে? ওই মিত্র যেন আবার তার কাছে ফিরে আসে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটে তখন সে আস্থা হারায়, সাম্রাজ্য আস্থা হারায়, বা এই যে আধিপত্যবাদ আস্থা হারায়। আধিপত্যবাদের টিকে থাকার মূল জায়গা হচ্ছে দুটো, একটা হচ্ছে আস্থা আর একটা হচ্ছে ভয়। এই আস্থা আর ভয়, এই দুটো যতদিন পর্যন্ত সে টিকে রাখতে পারবে ততদিন পর্যন্ত সে টিকে থাকবে। এখন এই আস্থা আর ভয়কে টিকে রাখার জন্য তার অনেকগুলো কৌশল সে ব্যবহার করে। ধরেন সে অর্থনৈতিক কৌশল ব্যবহার করে, যে অর্থনৈতিকভাবে সে মানে কন্ট্রোল করে, যে আমি তোমাকে, যদি তুমি আমার পাশে থাকো আমি তোমাকে সব ধরনের অর্থনৈতিক সাপোর্ট দেবো, আস্থা। আর যদি তুমি আমার পাশে না থাকো আমি তোমাকে নিষেধাজ্ঞা দিয়ে শেষ করে দেব, ভয়। সামরিক দিক থেকে একই কাজ করে, যে তুমি আমার পাশে থাকো আমি তোমাকে আমার সব সামরিক সাপোর্ট দেবো, অস্ত্র দেবো, এরপরে হচ্ছে অন্য কেউ আক্রমণ করলে আমি তোমার পাশে দাঁড়াবো, কিন্তু যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমি তোমাকে সামরিক দিক দিয়ে শেষ করে দেব, ভয়। শিক্ষার দিক থেকে, কালচারের দিক থেকে, এরপরে হচ্ছে মিডিয়ার দিক থেকে,
নির্বাচনের দিক থেকে, রাজনীতির দিক থেকে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের দিক থেকে, সবগুলোতে তারা এই দুটো জিনিসকে বিভিন্নভাবে ব্যবহার করে। এটা ব্যবহার করার সময় হচ্ছে দেখবেন বিভিন্ন দেশে মিডিয়াকে তারা ব্যবহার করে, বিভিন্ন দেশে এনজিও গুলোকে তারা ব্যবহার করে, এগুলোতে অর্থ ঢালে, এভাবে এটা করে। এখন এই আস্থা আর ভয়ের জায়গাটা যখন কেটে যায়, এটা কখন কেটে যায়? যখন হচ্ছে এই তার চেয়ে দুর্বল কোনো শক্তিকে সে কন্ট্রোল করতে গিয়ে তার এই দুটো জিনিস ভেঙে যায়। বহুবার সে এটা কন্ট্রোল করে বিভিন্নভাবে, কারণ এই আস্থার ভয় দেখেই তো সে তার মিত্রগুলোকে নিয়ে আসে, আবার শত্রুদেরকে দুর্বল করে। কিন্তু এটা করতে গিয়ে যখন সে ধাক্কাটা খায়, তখন এই আস্থার ভয় কেটে যায়। কেটে গেলে সে তার মিত্রদেরকে পায় না, সে তাদেরকে, যাদেরকে কন্ট্রোল করতো, যাদেরকে কন্ট্রোল করে সে তার পুরো অর্থনৈতিক সিস্টেমটাকে, সামরিক সিস্টেমটাকে দাঁড় করাতো, তাদেরকে আর পাশে পায় না। কারণ ওই কন্ট্রোল করা রাষ্ট্রগুলো তখন তার এই আস্থাটাও পায় না, ভয়টাও পায় না। কেন পায় না? কারণ হচ্ছে সে দেখতেছে যে মিত্রকে সে আঘাত করতেছে, কোনো মিত্র তার কাছে আসতেছে না, তাহলে আমি যদি আঘাতপ্রাপ্ত হই, সে তার মিত্রদের নিয়ে আমার পাশে এসে দাঁড়াবে না। এবং সে এত বছর ধরে তার এই মিত্রদের পাশে দাঁড়ানোর, একেবারে বিনা শর্তে মিত্রদের পাশে দাঁড়ানোর যে সম্পর্কটা বা যে ডক্ট্রিনটা বা যে নীতিটা নিয়ে সে আগাচ্ছিল, সেটা থেকে সে সরে যাচ্ছে। সুতরাং আমার পাশে সে দাঁড়াবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই। তখন এই মিত্ররা আস্তে আস্তে দূরে সরে যায় এবং মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। এই আস্থার সংকট থেকে তারা তাদের অর্থকে ওর কাছ থেকে সরিয়ে নিয়ে আসে, সামরিক শক্তিটা নির্ভরতা তার উপর থেকে পুরোপুরি হচ্ছে নির্ভরশীলতাটাকে সরিয়ে অন্যভাবে ডাইভার্সিফিকেশন করার চেষ্টা করে, অর্থনৈতিক নির্ভরশীলতাকে তার কাছ থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। তার এই যে অর্থনৈতিক অবরোধ এবং সামরিক শক্তির ব্যবহার, এই দুটো যখন হচ্ছে অকার্যকর হয়ে পড়ে, তখন সে আর সামনে আগাতে পারে না। এখন যদি আমরা আমেরিকার বর্তমান পরিস্থিতিটা দেখি, ইরান যুদ্ধের মাধ্যমে কি হয়েছে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখনো পর্যন্ত আমেরিকা কোনো জায়গায় কখনোই ফেস করে নাই। আমেরিকা ইরাক যুদ্ধে তার মিত্রদেরকে কাছে পায় নাই, এরকম ঘটনা ঘটে নাই। সবগুলো দেশ সবকিছু নিয়ে তার পাশে ছিল। সিরিয়াতে তার মিত্রদেরকে পাশে পায় নাই, এরকম ঘটনা ঘটে নাই। লিবিয়াতে তার মিত্রদেরকে পাশে পায় নাই, এরকম ঘটনা ঘটে নাই। আফগানিস্তানে সে তার মিত্রদের নিয়েই ঢুকেছিল, যে আফগানিস্তান ন্যাটোর কাছাকাছিও না। এখন যদিও সবগুলোতে তার বিভিন্ন ভাবে পরাজয় হয়েছে, কিন্তু সেই পরাজয় যখন সে মিত্রদের নিয়ে, সবাইকে নিয়ে যুদ্ধে নামবে, তখন সেই পরাজয়টা তার একার পরাজয় না, এবং তার একার পরাজয় না হলে সেটা নিয়ে হচ্ছে বড় ধরনের হচ্ছে অসন্তোষ তৈরি হয় না। কিন্তু ইরান যুদ্ধে সে ন্যাটোকে ডেকেছিল, একেবারে মানে গোপন বৈঠকে, পর্দার অন্তরালের বৈঠকে, পর্দার সামনের বৈঠকে, স্ক্রিনের সামনের বৈঠকে, মিডিয়ার সামনে, সব জায়গায় সে বলেছিল ন্যাটো আসো, ন্যাটো আসো। ন্যাটো বলছে না, আমি আসবো না। স্পষ্টভাবে ন্যাটো বলছে আমি আসবো না। জাস্ট গত পরশু রাত্রে ইরান এবং আমেরিকার প্রেসিডেন্টরা যখন স্বাক্ষর করলো এই 14 ধারার সমঝোতায়, পরশু রাতে স্বাক্ষর করলো। গতকালকে ন্যাটোর প্রধান বলল যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য ন্যাটো হরমুজ প্রণালীতে একটা নাভাল মিশন পাঠানোর জন্য প্রস্তুত। ভাই, হরমুজ প্রণালী তো উন্মুক্ত হয়েই গেছে। ট্রাম্প এতদিন তোমাকে ডেকেছে, এতদিন ওপেনলি বলছো আসবো না, স্বাক্ষর হয়ে গেল সব চুক্তি। আমেরিকার সেন্টকম বলল আমরা হরমুজ প্রণালীর, আমরা ইরানের নৌ অবরোধ তুলে দিলাম। ইরান বলল আমি হরমুজ প্রণালী খুলে দিলাম। জাহাজগুলো বলছে আমি নিরাপদে যেতে পারছি, কোনো সমস্যা নাই। এখন ন্যাটো বলছে আমি হরমুজ প্রণালীতে মিশন পাঠাবো। মানে কি? মানে হচ্ছে এই যে মানে ইয়াটা কি বলে, অবিশ্বাস এবং তার পাশে না দাঁড়ানো, সেটা স্পষ্ট। তার সংকটের সময় তার পাশে দাঁড়ানো, এখন মুখ রক্ষা করছে। গেল এটা। ইউরোপীয় ইউনিয়ন, সেই ইউরোপীয় ইউনিয়নকে বলছে যে তুমি আসো, ইউরোপিয়ান আসো, ইউরোপিয়ান আমার পাশে আসো, হরমুজ প্রণালী উন্মুক্ত করো। ইউরোপীয় ইউনিয়ন ওপেনলি বলছে এই যুদ্ধে আমরা যাব না, কারণ এই যুদ্ধের কোনো ভবিষ্যৎ সামনে নাই। গত পরশুদিন ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়নের
ভূমধ্য সাগরে এবং লোহিত সাগরে যে নৌ মিশন আছে, নৌবাহিনীর মিশন আছে, সেটাকে তারা হরমুজ প্রণালীতেও প্রসারিত করতে চায়। কেন গত পরশুদিন তারা বলবে? এই গত 4 মাস ধরে ট্রাম্প বারবার বলে আসছে যে ভাই তুমি পাঠাও পাঠাও পাঠাও, পাঠায় নাই। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো আক্রান্ত হয়েছে। কিছু কিছু আক্রমণ ইরান না, বাইরের থেকে কেউ করেছে। মনে করা হচ্ছে যে আমেরিকা, ইসরায়েল এরাই হয়তো বা করেছে। এই মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যেন এই যুদ্ধে সরাসরি যুক্ত হয়। ট্রাম্প বারবার বলেছে যে এই মুসলিম বিশ্বের দেশগুলোকে আমি এই যুদ্ধে চাই, তোমরা এই যুদ্ধ তোমাদেরকে রক্ষা করার জন্যই আমি সেখানে লড়াই করতেছি, তোমরা আসো। তারা বলছে আমরা এই যুদ্ধে আসব না। শুধুমাত্র তাই না, এই যুদ্ধে তো আসবই না, তারপরেও তুমি আমাদেরকে নিরাপত্তা দাও। আমেরিকা তার সমর্থন অনুযায়ী নিরাপত্তা দিয়েছে। কি হয়েছে এগুলো? মিত্রদের মধ্যে আস্থার সংকট এবং বড় ধরনের সংকট। জাপানকে ডেকেছিল, দক্ষিণ কোরিয়াকে ডেকেছিল, বলছে আসবো না, আসতে পারবো না। সেখানে যুদ্ধ জাহাজ পাঠাতে হলে তারা সুতা তৈরি করেছে যে আমাদের পার্লামেন্টে সেটা পাশ করতে হবে, তো পার্লামেন্টে সেটা পাশ হবে না, অমুক সমুক অনেক কিছু। কিন্তু এর আগে এরকম ঘটেছে? ঘটে নাই। আমেরিকা ইউরোপে এসে একটা বৈঠক করেছে, বৈঠকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা এখান থেকে একটা আন্তর্জাতিক মিশন তৈরি করলাম। এই আস্থার সংকটের কারণে কি হয়েছে? সে সামরিকভাবে একা যুদ্ধ করতে বাধ্য হয়েছে, অর্থনৈতিকভাবে একা যুদ্ধ করতে বাধ্য হয়েছে। এই যে সামরিক এবং অর্থনৈতিক ধাক্কা, আস্থার সাথে সাথে আমেরিকার এই ধাক্কাটাকে বড় করেছে। আমেরিকার এই যে তার উপরে যে পাল্টা ধাক্কাটাকে বড় করেছে, এই বড় ধাক্কার আবার অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে এটার মাধ্যমে। একটা সাম্রাজ্যের পতনে অবশ্যই হচ্ছে ওই সময়ের নেতাগুলোর অনেক ধরনের হচ্ছে প্রভাব থাকে, নেতিবাচক অনেকগুলো অ্যাকশন থাকে। ট্রাম্পের অ্যাকশনগুলো কিছুটা সেরকম, কারণ সে নিজেই কে তার শত্রু, কে আমেরিকার শত্রু, কে আমেরিকার মিত্র, এই জায়গাটাকে সে ধূলিসাৎ করে দিচ্ছে। যেই ইসরায়েল মনে করেছিল যে ট্রাম্প হচ্ছে এযাবৎকালে তাদের জন্য সবচাইতে বড় আশীর্বাদ, সেই ইসরায়েলের জন্য ট্রাম্প এখন অন্তত আজ পর্যন্ত সে ইরানের সাথে যে চুক্তিটা করেছে এর মাধ্যমে সেই ইসরায়েলের জন্য ট্রাম্প এখন অভিশাপ হিসাবে নেমেছে। এবং এটা আমেরিকার মধ্যে বড় ধরনের কোন্দল তৈরি করেছে যে ভাই আমার শত্রু মিত্রকে। এরপরে হচ্ছে আস্থার সংকট। এরপরে অর্থনৈতিক যে শক্তিটা আপনি ব্যবহার করেন, সেই শক্তিটা যখন হচ্ছে অকেজো হয়ে পড়ে, সেটা যখন নিষ্ক্রিয় হয়ে পড়ে। সে কি অর্থনৈতিক শক্তি ব্যবহার করতো? যে আমি তোমাকে অর্থ দেব, যত অর্থ দরকার দেব, তুমি আমার পাশে থাকবা, তোমাকে অর্থ দিয়ে আমি কন্ট্রোল করব। ট্রাম্প এসেই হচ্ছে এই অর্থের ফ্লোটাকে কেটে দিল, ইউএসএইড বন্ধ করে দিল, তারপরে বিভিন্ন ধরনের এই যে সংস্থাগুলোকে অর্থ দিত সেটা বন্ধ করে দিল। তারপরে কি করলো? নিষেধাজ্ঞার যে পাওয়ার, তার সুইফট সিস্টেম বলুন, তারপরে হচ্ছে ডলার বলুন, এই যে নিষেধাজ্ঞার পাওয়ার, সেই নিষেধাজ্ঞার পাওয়ারটা অকেজো হয়ে গেল। ইরানের উপরে নিষেধাজ্ঞা কাজ হয়নি, তারপরে হচ্ছে এখন হচ্ছে না আর কি। চীনের উপরে নিষেধাজ্ঞা কাজ হয়নি, তারপরে হচ্ছে এই রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা কাজ হয়নি, এবং এরা ওই নিষেধাজ্ঞাটাকে এখন বাইপাস করার জন্য নিজস্ব মুদ্রায় ব্যবসা বাণিজ্য শুরু করেছে। এটা অন্যান্য দেশগুলো দেখেও এটার প্রতি তাদের আগ্রহ বাড়ছে যে ঠিক আছে, ডলারের নিষেধাজ্ঞা আমরা এতদিন ভয় পেতাম যে আর কিছু করা যাবে না, তাহলে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তাহলে তো ডলারের বাইরে গিয়েও তো আমাদের ব্যবসা করার সুযোগ আছে, তাহলে সেটা করি। এই যে ডলারের নিষেধাজ্ঞার একক প্রভাব সেটা কমে যাচ্ছে। আর এই একক প্রভাব যখন কমে যাবে তখন আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম যে আমেরিকার হাতে, সেটার প্রভাব কমে যাবে, এবং এই কারেন্ট রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারের প্রভাব কমে যাবে। এগুলো শুরু হয়েছে। এই যে শুরু হলো, এর সাথে আরো অনেকগুলো বিষয়কে নিয়ে আসা সম্ভব, যেমন ধরেন প্রক্সি বিদ্রোহ। হ্যাঁ, প্রক্সি বিদ্রোহ কি? আমেরিকার প্রক্সি রাষ্ট্র হিসেবে যারা ছিল তারা এখন আমেরিকার বিরুদ্ধে দাঁড়াবে। কৌশলগত মিত্রদের দূরত্ব এবং তাদের মধ্যে অবিশ্বাস, অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ এবং বিভাজন, এছাড়াও হচ্ছে
এই যে নিষেধাজ্ঞা, ডলারের পতন বললাম, এর বাইরে দেখবেন যে আস্তে আস্তে এগুলো সামনে আসবে। গোপন চুক্তি, মিত্রদের পিঠে ছুরি, বিভিন্ন ধরনের গোপন চুক্তি মিত্ররা করবে আমেরিকাকে রেখে। ছোট ছোট হচ্ছে আঞ্চলিক সংগঠন গড়ে উঠবে, আঞ্চলিক নিরাপত্তা সংগঠন, সামরিক সংগঠন, অর্থাৎ আঞ্চলিক সংগঠন বলতে রাষ্ট্রগুলোর সংগঠন গড়ে উঠবে এবং ফাটল শুরু হবে।